আপনাদেরকে আজকে গরম একটা খবর শোনাইতে আসছি, সবাই প্রস্তুতি নেন। প্রথম আলো, আমরা এই প্রথম আলোর কাছ থেকে সারাদিন জ্ঞানের বাণী, সারা দেশের মানুষকে তারা জ্ঞান, কয়দিন আগে দেখেছেন আপনারা তাদের যে ভবনে পন্দে আলো দিয়ে আগুন দিয়েছে, সেই পন্দের আগুনের সেইটারেও তারা সুন্দর করে বানায় 1.5 মাস ধরে তারা এটারে নানান কিছু করে বানায় তারপরে এক ম্যাজিক বানায়। এরপরে এই দৌলতদিয়া ঘাট থেকে কিছু পোলাপান্ডের তুইলাই না যে কয়টা গেছে ওইখানে, এই যে এই পোড়াপুরি দেখতে যেই কয়টা গেছি, তোদের সব কয়টার মা দৌলতদিয়াতে বিভিন্ন ব্যাটাদের সাথে লাগায় তোদের পয়দা করছে। যেই কয়জন গেছিস, একদম মন্ত্রী থেকে শুরু করে নিচ পর্যন্ত যে গেছিস, তোদের সব কয়টার মা দৌলতদিয়ায় গিয়ে লাগায় আসছে। এটা একদম একদম মানে মন থেকে বললাম। কেন বললাম জানিস? তোরা ওইটারে গেছিস সাংবাদিক হিসাবে করতে। প্রথম আলো বাংলাদেশে সাংবাদিকতা করে না। প্রথম আলো এই দেশে ভারতের একটা শাখা অফিস হিসাবে এই দেশে কাজ করে। এরা অসংখ্য, আমরা প্রথম আলোর কী চেয়েছি? আমরা প্রথম আলো অফিস বন্ধ চাইনি তো কোনো দিন। প্রথম আলো 21শে আগস্টের যে জজ মিয়া নাটক, বিএনপি জামাত নাকি জজ মিয়া নাটক সাজিয়েছে, সেই জজ মিয়াকে প্রথম আলো টাকা দিয়ে তারপরে সেই কথাগুলো বের করেছে। অথচ এই জজ মিয়া নিজে এই একজন ক্রিমিনাল ছিল। প্রথম আলো নিউজ করেছে জজ মিয়ার কোনো মামলা ছিল না, নিরীহ নিষ্পাপ মানুষ। অথচ জজ মিয়া আমার কাছে স্বীকার করেছে প্রথম আলো তাদেরকে 2 লাখ টাকা দিয়েছে। তার নামে এর আগে আরও 5টা মামলা ছিল, 5টা মামলা। 7 বছরের জেল ছিল এক মামলায়, সেই মামলায় 2 বছর জেল খেটে তারপর জামিনে বের হয়েছে। এই হচ্ছে জজ মিয়া। সেই জজ মিয়াকে তারা নিরীহ নিষ্পাপ বানিয়ে তারপর তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, তারপরে ওই যে আরেকজন রুহুল কুদ্দুস তালুকদার, ওনাদেরকে এই প্রথম আলো একদম ফাঁসি দিতে চেয়েছে। আজকে বিএনপি এইসব কথা ভুলে গিয়েছে, কিন্তু 21শে আগস্ট দিয়েই পুরো বিএনপির জিয়া পরিবার ধ্বংস করে দেওয়ার ইচ্ছা ছিল প্রথম আলোর। সেটা তারা করেছে। এবং সেটা আপনার মানে আমি বলছি সেটা না, প্রথম আলো নিজের পত্রিকাতে সেটা লিখেছে, সেগুলো আছে। আমরা এগুলো মাঝে মধ্যে আমার এই পেজে দেই, আমি ভিডিওতে বলি। তারা নিজে লিখেছে যে প্রথম আলো 2006 সালে এই নিউজ করার পরে তারপরে আবার পুনঃতদন্ত হয়। পুনঃতদন্ত হওয়ার পরে তারেক রহমান বাবর সহ আরও 30 জন আসামিকে নতুন করে এই মামলায় যুক্ত করা হয়। প্রথম আলোর বয়ান, এটা লেখা, সেই পত্রিকা আছে, আমার কাছে আছে এখনও। এখন এই প্রথম আলোর আমরা যেই মানুষগুলো এই যে সেখানে মুক্তি হান্নান, তার ফাঁসি হয়েছে, এখনও পর্যন্ত জেলে আছে। সেই মামলায় যারা যারা জেলে আছে, যারা জেল খেটেছে, এই যে 17 বছর যারা জেল খাটলো, এই যে রুহুল কুদ্দুস তালুকদার, তারপরে ডিজিএফআইয়ের তৎকালীন ডিরেক্টর মেজর জেনারেল আপনার রেজাকুল হায়দার, মেজর জেনারেল আব্দুর রহিম, এনএসআই ডিরেক্টর, এই মহাপরিচালক, তারা তো মেরেই ফেলেছে। এর কোনো বিচার নাই? এর বিচার হইতে হবে তো। অসংখ্য আলেম তারা বলেছে যে প্রথম আলো সাংবাদিকরা তারা যখন গুম ছিল তখন ভার্চুয়ালি প্রথম আলো সাংবাদিকরা ফোনে তাদের সাথে সাক্ষাৎকার নিত। তাহলে গুম থাকা অবস্থায় একজন মানুষের যে সাক্ষাৎকার নিয়েছে এবং তারা যেভাবে নিউজ করতো ওইভাবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হইতো, ওইভাবেই তার বিরুদ্ধে মামলা হইতো। তার মানে এই গুমের সাথে প্রথম আলো জড়িত। প্রথম আলোর কে বলি আপনাদের, এই মতি, তারপরে মতির সাথে আছে আনিসুল, সৌরভ হাসান, এরপরে হলো মহিউদ্দিন ফারুক, টিপু সুলতান, এগুলো মূল। এর বাইরেও আরও আছে কয়েকজন, এগুলো মূল। এরা সবাই এই 21শে আগস্ট এই গ্রেনেড হামলার, তাদের লেখা একদম সরাসরি লেখা। মিজানুর রহমান খান, ওই শালায় তো মরছে। তো এরা সব হইল গিয়া মিলে জিয়া পরিবারকে বিএনপিকে পুরো ধ্বংস করে দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত জিয়া মানে তারেক রহমান তো দেশে ছিল না, যে তারপরেও যাবজ্জীবন ছিল তার। আর লুৎফুজ্জামান বাবর, তারও যাবজ্জীবন ছিল। এরপরে ফাঁসি টাসি ছিল কয়েকজনের। তো এই মানুষগুলো তো কেউ জীবিত বেঁচে আসতো না, আসলে সব কটারে মেরে ফেলা হইতো। এই কাজটা এই প্রথম আলো করেছে, আমরা সেটার বিচার চেয়েছি। যে আলেমরা গুম থাকা অবস্থায় প্রথম আলো তাদের রিপোর্টার সেখানে থাকতো, ভার্চুয়ালি যুক্ত থাকতো, তাদের পত্রিকা আগের দিন যে শিরোনাম করতো সেই শিরোনাম অনুযায়ী তাদেরকে করা হইতো, মিথ্যা হুজি টুজি বিভিন্ন তালেবান বানায় এই নিউজ করেছে। এটার বিচার হইতে হবে, আমরা সেইটার বিচার চাই। সেইটার বিচার না করে আজকে তার অফিসে গিয়ে তারপরে মায়াকান্না করে এই দৌলতদিয়া ঘাটের এইসব লোক। তো সেটা নিয়ে আমি হয়তো আগামীকালকে বা পরশুদিন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদেরকে সেইটা বলি। সেটা হচ্ছে প্রথম আলো কীভাবে সাংবাদিকতা করে, বাংলাদেশের সাংবাদিকতার বিশাল আকারের বয়ান তারা শেখায়। কীভাবে সাংবাদিকতা করে আপনাদেরকে আমি একটু শিখাই।
আবিদুল ইসলাম রুবেল, জ্যেষ্ঠ সহ সম্পাদক, ছোটোখাটো পদ না কিন্তু, পরিচয়পত্র নম্বর 04028, প্রথম আলোর সাংবাদিক। তিনি ডক্টর মুজিবুল হক নামে এক ভদ্রলোকের কাছ থেকে নিউজ না করার শর্তে 1 কোটি টাকা চেয়েছেন। সেই ব্যক্তিকে বলা হয়েছে তিনি কয়েকজন পেশেন্ট নাকি তার কাছে, প্রথম আলোর এই সাংবাদিকের কাছে গিয়ে অভিযোগ করেছে তার স্টিম সেল নিত ওই ডাক্তারের কাছ থেকে কয়েকজন পেশেন্ট, সেই পেশেন্টদের মধ্যে তার রিলেটিভও একজন আছে, তারা তার কাছে কোনো রেজাল্ট পায় নাই, এখন তার ক্ষতিপূরণ দিতে হবে। তো ক্ষতিপূরণ কত দিতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে হলো 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা যদি না দেয় তাইলে 1 কোটি টাকা দিতে হবে এই সাংবাদিকরে, 2 দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই আপনাদের প্রমাণ সহই দেখাই। প্রথমে আমরা এই মুজিবুল হকের সাথে জনাব MM আবিদুল ইসলাম রুবেলের যে কনভারসেশন আছে সেই রেকর্ডটা আমরা একটু শুনি, চলেন। আসসালামু আলাইকুম। আবিদ ভাই, সরি মাত্র বেরোলাম আমি একটু, ওই যে মানে এখানে দেরি হয়ে যেত নামাজ পড়তে পড়তে, বুঝছেন? সরি, তো আমি বের হয়ে ভাইকে কল দিলাম, তো ভাইয়া বলতেছে যে এত টাকা কেন? তো এখন তো বলে কি এত টাকা তো ম্যানেজ করতে পারিনি আমি, বুঝছেন? মানে এখন টোটাল আপনি কত টাকা হলে চলবে ভাইয়া? ওই যে 30 লাখ টাকা। তো আপনি এতগুলো টাকা কি পেশেন্টকে দেওয়া লাগবে? ভাই এইটা এখন নতুন করে আবার কি বলতেছেন? ভাইয়া তো আমার সচিব সাহেব তো বুঝছেন তো, উনি খালি আমাকে বলছে তুই এত টাকা দিবি, এত টাকা তোর কি? ভাইয়া বলছে এত টাকা কেমনে দে, এরকম কথা হলো, বুঝছেন? ওরা তো আপনাদেরকে আরো বেশি দিচ্ছে, তাই না? কারণ যদি ক্ষতিপূরণ মামলা ওরা করে, ক্ষতিপূরণ কিন্তু অনেক বেশি গুণ হয় আর কি, হ্যাঁ, নানা কিছু হিসেব করে। কিন্তু ওদেরকে আমি মানাইছি যে ভাই তোমরা মানে যা পাচ্ছ এটা কি আলহামদুলিল্লাহ নিয়ে নেওয়ার, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ ভাই 20 লাখে হবে না? 20 লাখে হবে না ভাই? প্লিজ এটা আপনি এখন এই সময় এসে বার্গেন করেন না। এই সময় এসে বার্গেন করলে আমি ওদের কাছে খারাপ হয়ে যাবো। মানে 30 লাখ পুরোই দিতে পারবে? 30 লাখই বলছে, একদম পুরো, একদম কম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আপনার সঙ্গে। না ভাই, আমি তো বলছিলাম চেষ্টা করবো বলছি ভাই, আমি তো চেষ্টা করবো বলছি ভাইয়া, কারণ আমি চাচ্ছিলাম। ওরা তো আরো বেশি চাইছিল, তাই না? বুঝছি। থ্যাংক ইউ। এটা শেষ পর্যন্ত এসে 30 ফিক্স হয়েছে, আর আপনি আবার এখন বলতেছেন যে না ভাই, টাকা তো বুঝছেন তো, ওই রমজান মাস, তো রমজান মাসে যে আমাদের সাপ্লিমেন্ট মানে ন্যাচারাল প্রোডাক্টসের বিক্রি কম, বুঝছেন তো ভাইয়া, তো আমি তো এখানে নাই, বুঝলেন নাই তো। তারপরে হচ্ছে যে আর এখন ভাইয়া বলতেছে আপনি এতগুলো টাকা পেশেন্টকে যদি না দেন, এটা আপনাকে ফ্র্যাঙ্কলি বলে কিছু মনে করেন না যে আপনি, আমি না না, উনি আমার ভাই, ওনাকে আমি ভাই হিসেবে সম্মান করবো। পেশেন্ট মোট কজন? মানে 5 জন। এখন ভাইয়া চাচ্ছে কি, ভাইয়া ওরা তো আমাদের কাছে আসে নাই, বুঝছেন? ভাইয়া চাচ্ছে কি, ওয়াই ডোন্ট ইউ, মানে তারা এসে আমাদেরকে বলুক, আমরা ওদেরকে কনভিন্স করি, হয়তো আমরা একটু আর কমাতে পারবো, যেহেতু আমরা তো এটা খরচ, সেলটা তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আবার সেই ইয়েতে যাচ্ছেন। এখন আপনি বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে একটা ফাইনাল কথা বলে দিই। আপনি আজকে যদি এটা না পারেন না দেন দেন আপনি ওদের সঙ্গে বোঝেন, আমি মাঝখানে নাই। ওদের ভাইয়া, ওদের সাথে বসে একটু টাকাটা কমাতে পারে কিনা? 30 লাখ টাকা আপনি ওদের সঙ্গে বসেন, ওরা বসতে চাই কিনা আমি জানি না, আর আমার কাজ আমি করি, ঠিক আছে? আপনি কি করবেন? আপনি একটু ম্যানেজ করে দেন, আপনি ভাই আমাকে হেল্প করছেন ভাইয়া। না, আমি ম্যানেজ করবো কেন? আমি তো ম্যানেজ করার জন্য, আমি তো ম্যানেজ করেছি, ঠিক আছে? সেটা আপনি কিভাবে নিচ্ছেন বা কেন এরকম করছেন আমি জানি না, বাট আপনি তাইলে আপনি ওদের সঙ্গে আলাপ করেন। ওদের আইডি কার্ড আছে, আপনি একটু দিবেন, একটু আইডি কার্ড বা ফোন নাম্বার, অ্যাটলিস্ট ফোন নাম্বারটা দেন, আমি একটু কমাতে পারি কিনা দেখি। পারবেন না ভাই, আমি আপনাকে বলি পারবেন না। আপনার যে আত্মীয় আছে না, আপনার আরো ক্ষতি হবে। আপনার যে আত্মীয় আছে না, উনাকে দেন, উনি তো আপনার কথা শুনবে। উনাকে আমি কথা বলি একটু, যে ভাই দেখেন আমি তো আমি তো আমার কথা শুনেই তো আপনাকে 30 করছে, তাই না? তো এখন ভাইয়া যেটা হয়েছে, আমি একটু মাঝখানে আমি আমেরিকাতে, তো আমি থাকতাম দেশে ভাই, এটা কোনো ব্যাপারই ছিল না। আমি আপনার হাতে বসে পেশেন্টের বসে, হ্যাঁ,
একটা মিউচুয়াল সহজ। এখন আমি তো টাকা তো ম্যানেজ করতে হচ্ছে, করলাম ভাই, কাজ তো করতেছি। তো যেটা হচ্ছে বাইরে বলতেছে কি যে মিস্টেক হলে আমরা এটা পেশেন্টের সমাধান করি। হ্যাঁ, বুঝতে পারছেন যে আমরা যদি উপকার না পেয়ে থাকে এটা আমরা কথা বলি, আমরা তো অল্প দিব, পরে দিব, বেশি দিব, এত টাকা একসাথে তো দিদি মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই। আপনি বলছেন রক্ত পানি করা টাকা না, আর আমার তো ন্যাচারাল প্রোডাক্টসের ইনকাম কিন্তু কম, বুঝছেন, আর স্টেম সেল তো খুব দামি, বুঝেন না। তখন আমরা তো 6 মাস ধরে করতেছি না। আপনি যেটা বলছেন যে মহাখালী করতেছি, এটা ঠিক না, বুঝছেন। মহাখালী আমার কোনো অফিস নাই, বুঝছেন, আমরা এটা আগে বন্ধ করে দিয়েছি। মহাখালী আপনি যেতে বলতেছেন, মহাখালী আপনার অফিস নেই, এটা কি বলেন আপনি? ও বলছে থার্ড পক্ষ, এটা যদি থার্ড পার্টির অফিস, তাহলে আপনি যেতে ওখানে আমরা বসলে তাহলে আপনার প্রথম আলো অফিসে হলো না, আমার ওয়েলনেস সেন্টারও হলো না, মাঝখানে একটা থার্ড পার্টিতে বসলে একটা মানে সুবিধা হতো আর কি, বুঝছেন। ও এখন আমার আচ্ছা, ভাই তো সজীব মানুষ তো ভাই, ভাই আপনার দেখা করতে চাচ্ছে না, ওই যে রেজাগিরি করতে যাচ্ছে, আবার বলতেছে কি তুই এত টাকা উনি দেখা করবে কেন? আমরা তো ধানমন্ডি যাওয়ার কথা আছে, তাই না? না, উনি বলে কি না আমি দেখা করতে পারবো না, বলে কি আমি মিটিং আছে, আমি পারবো না, এটা আমি এইসব কাজে আমি নাই, তুই এত টাকা দিবি, তুই মানে তোর মানে পেশেন্টের সাথে কথা বলে কমাতে পারি কি না, ভুল আমরা তো হয়তো উপকার পাই নাই, আমরা তো এটা ভুল স্বীকার করতেই পারি, আমরা সরি বলি, আমরা মাপ চাই, ভুল করছি, আমরা উপকার পান নাই, কিন্তু এত টাকা দিব। আমি একটু মাঝখানে ঝামেলা করে দিলাম। আমি ওই আমার পুরো নিউজটা লেখা আছে, আমি আজকে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, অফিসে কি আমার অফিসে কম্পিউটার লেখা আছে, পাঠিয়ে দেবো। তারপর আপনি নিউজটা পড়ে দেখেন যে মানে কি আর কি। ঠিক আছে, আচ্ছা নিউজটা পাঠান দেখি। হ্যাঁ ঠিক আছে। ও আর আমরা আজকের মধ্যে না পারলে কালকের মধ্যে ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। না আমি ভাই আমি আই এম সরি। ঠিক আছে, আপনি আপনার পথে চলেন, আমি আমার পথে চলি। হ্যাঁ তাহলে ভাই অ্যাটলিস্ট পেশেন্টের নাম্বারটা দেন না, আমি কথা বলি। ভাই আমি আপনাকে টাকা দিব, আমি প্রমিস করছি না ভাই, আমি কিন্তু ওই আমার ভাই মাঝখানে তো, আমি তো দেশে নাই। হ্যাঁ, কিন্তু আপনাদের ভাইয়ের কথা হয়েছে, এখন ভাই বলে কি আমি তো আপনি গতকালকে কি বলেছিলেন বলেন তো ভাই? আমার ভাই বলছে আমি অবশ্যই 10টার মধ্যে আমি টাকা ম্যানেজ করে দিচ্ছি। এখন ভাই বলছে ঘুম থেকে করে বলছে এই তুই এটা এত টাকা দিবি, এটা টাকা কি গাছে ধরে। হ্যাঁ, এই আমি কথা বলি তুই না পারলে। হ্যাঁ, তো এগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে ফোন দিতে বলেন আপনার ভাইকে। আচ্ছা বলতেছি। আচ্ছা আপনার সাথে কথা বলবো উনি। আর একটা জিনিস হচ্ছে আপনি রিপোর্টটা একটু আমাকে দেন, আর কালকের মধ্যে একটা ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। আপনাকে একটা কথা বলি, আপনার ভাই তো ওই যে নিজেকে তুলসী পাতা বলে জাহির করছে। আপনার ভাইয়ের কি কি সমস্যা সেটাও আমার কাছে আছে, মাহবুল হক সাহেব। হ্যাঁ না ভাই, উনি তো স্বচ্ছ মানুষ, আসলে আপনি কথা বলে বোঝেন না, উনি তো কিন্তু একদম মানে অনেস্ট মানুষ, বুঝছেন। আর আমরা তো, আপনি তো বুঝছেন আমাদের কিন্তু পুরো কাজের মধ্যে কোনো আমরা আমি আপনাকে একটা সুন্দর একটা উদাহরণ দেবো। দেন। আমার জীবনের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সেটা। হ্যাঁ, আমি তখন আজকের কাগজ পত্রিকায় ছিলাম। আচ্ছা আজকের কাগজ আমার মেজো তো সাংবাদিকতা করতো, উনি তো আজকের কাগজ ছিল। আজকের কাগজ। হ্যাঁ আজকের কাগজ, না আজকের আওয়াজ, সরি আজকের আওয়াজ। ওই যে হ্যাঁ ছাত্রলীগের ওই যে শামীম ভাই আছে না, শামীম ভাই করতো আর কি। আচ্ছা, এটা মূল ধারার না আর কি। না মূল ধারার না। ঠিক আছে, তো যাই হোক, আজকের কাগজে আমি একজন ওই আপনার কাস্টম জাজ, ঠিক আছে, তার দুর্নীতি নিয়ে আর কি নিউজ করতে গেছিলাম। তখন আমি ক্রাইম রিপোর্টিং করতাম আর কি। ঠিক আছে, আচ্ছা। তো আপনার এত ভালো মানুষ রে ভাই, মনে করেন যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে নামাজের দাগ পড়ে ফেলাইছে, কিন্তু তার যে কি দুর্নীতি। পরে সে আমার সামনে হচ্ছে আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, আমাকে করার জন্য সে আমার সামনে ব্রিফকেস তুলে ধরছে। সেই 1999 সালের কথা। হ্যাঁ, সে আমাকে 10 লাখ টাকার অফার। আমি বলি আপনার টাকা আপনার কাছে রাখেন, এগুলা আমার জন্য না আর কি, এটা অন্য কাউকে দিয়েন। আমি পরে ওই লোকের চাকরি চলে গেছিল আর কি, আমার নিউজে আর কি। না থ্যাংক ইউ, আপনি তো ভালো কাজ করছেন, আপনি আমার উপকার করতেছেন অবশ্যই। আমি অনেক, কিন্তু আমার ভাই বলতেছে কি, ভাই বলছে আমি কথা বলি, এত টাকা দেওয়ার দরকারটা কি, এত টাকা ভাই বলছে এত টাকা দিবি, এটা কোনো পেশেন্টকে উনি সব টাকা দিবে কিনা। আমি বললাম ভাই উনিকে তো আমি ভাই হিসেবে আমাকে হেল্প করতেছে, উনাকে আমি সম্মানই দিব আলাদা, এটা আলাদা, কিন্তু উনি পেশেন্টদেরকে পেশেন্টদের আইডেন্টিটি দিচ্ছেন না, এটা ভাইয়ের কথা। আমাকে তুই আইডেন্টিটিগুলো আমাকে দে, তারপরে আমি কনভিন্স হবো। আপনার সঙ্গে কালকে আমার কি কথা হলো ভাই, আপনি আজকে আবার এটা করতেছেন। সুতরাং মানে আপনারা অনেক ভেজাইলের লোক, ঠিক আছে।
আমি আজকে না, না, মানে না। আপনার আজকের পরে আমি আপনাকে বলি, আপনার ভাই বলুক, বন্ধু বলুক, ইমতিয়াজ বলুক, অমুক বলুক, তমুক বলুক, সেটা আমার কাছে কোনো বিষয় না। আমি আজকে 4টা পর্যন্ত আপনি সময় দিয়েছিলেন, 4টার পরে আমি এখন আর আপনার সঙ্গে আপনাকে আর কোনো ফোন দেবো না। আপনি ফোন দিয়েছেন, আপনার ফোন রিসিভ করবো। আপনি মেসেজ দেবেন যে অমুক জায়গায় যান, আপনার লোকদের টাকাটা নিয়ে চলে যান, ঠিক আছে? আমার সঙ্গে হচ্ছে ওনাদের একজন প্রতিনিধি থাকবে। ভাইয়া প্রথম আলোর সামনে টাকাটা আপনারা ওই প্রতিনিধির হাতিয়ে দেবেন, ঠিক আছে? ভাই প্রথম আলোর সামনে যাওয়াটা তো এটা রিস্কি না? এই কিন্তু ভাই এটা বলতেছে আপনাকে আমাদের না, অফিসে আপনি আসতে প্রথমে, আমি তো ধানমন্ডি যেতে চাইছি, আপনি তো সেটা ওই যে করলেন না। 11টার পর বলছেন 12টার পর আপনি পারবেন না, এটা বলছি। তাহলে 11টার মধ্যে হওয়া লাগতো আর কি। কিন্তু 11টার মধ্যে ভাইয়া ফোন ধরছে আচ্ছা, 10:15 সময়, বুঝছেন? এখন ভাই আমাকে এগুলো বলতে আপনি বলে কি টাকা তো হয়। ঠিক আছে, আপনি একটার মধ্যে করেন। আমি আচ্ছা। এখান থেকে বের হয়ে আপনার ওখান থেকে ওকে টাকা বুঝিয়ে দিয়ে আমি অ্যাসাইনমেন্টে চলে যাবো, ঠিক আছে? ওকে, আমি জানাচ্ছি, একটু পরে জানাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ। একটার মধ্যে করেন। আমি ঠিক আছে, ওই একটার মধ্যে আমি ওই আপনি 4টা পর্যন্ত সময় দিচ্ছিলেন তো ভাইয়া টাকাটা একটু ভাইয়া আপনি একটার ভাইয়া মধ্যে আমাকে কি ভাইয়া টাকাটা ভাইয়া বলছে এটা বলছে পুরোটা ম্যানেজ করতে পারে নাই, আপনি কি একটু কমায় ম্যানেজ করতে পারবেন? বাকিটা পরে দেবেন তাহলে। কত আচ্ছা, আমি কত ম্যানেজ করছেন আপনারা? জানাচ্ছি। হুম। ওরা চাচ্ছে টোটালি 30 চাচ্ছে। 30 কম হয়েছে নাকি? 30 কম হবে না? হ্যাঁ হ্যাঁ, 30-এর কমে হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি। থ্যাংক ইউ। কালকে থেকে আপনি বুঝবেন যে কি সমস্যা। ওকে, আমি কালকের মধ্যে একটা ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। না কালকে না, কি আবার কালকে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আমি জানাচ্ছিলাম আপনি কালকে বাকি 10 দেবেন। আমাকে আপনি একটু সময় দেন, কথা বলে জানাই ভাইয়া। আমি তো রাত হয়ে গেছে। আমি আজকে 20 দেবেন, কালকে বাকি 10 দেবেন। আপনি 15 মিনিটের মধ্যে আমাকে জানান, ঠিক আছে? Okay, আজকে 20, ঠিক আছে। কালকে বাকি 10। জানাচ্ছি। অথবা সবকিছু বাদ দেন, কোনো আমার কোনো রিলেটিভ নাই, কিছু নাই, ভিকটিম আমি কাউকে চিনি না। আমি নিউজ করব, নিউজ থামানোর জন্য কত দেবেন আমাকে? 1 কোটি। না, আপনি এখন রাগ করে না ভাইয়া। আপনি ভালো না, আমি রাগ করি না, কিছু না। আমি নিউজ করব। হ্যাঁ, আমাকে আপনি আজকে সন্ধ্যার মধ্যে 1 কোটি টাকা পাঠাবেন, অথবা নিউজ হবে। ওকে, আমি করতেছি, আমি কথা বলতেছি, জানাচ্ছি আপনাকে। অথবা আজকে আপনি ওই ভাই আপনি আমাকে ভয় লাগাচ্ছেন, আমি ভয় লাগছে। আপনি আমাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে কোনো ভয় দেখাচ্ছি না। আপনি ভয় লাগছে। অথবা আমি জানাচ্ছি ভাই, একটু ওয়েট করেন। 3টার মধ্যে 20 লাখ টাকা মিনিমাম পাঠিয়ে দেন, আর বাকি 10 লাখ টাকা কালকে বা পরশু দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি জানাচ্ছি। সেটা পরে নির্ধারণ হবে। শুধু 1 টাকা যদি হতে পেশেন্ট যে আসতো, আজকে কালকের সমাধান হয়ে যেত, বুঝছেন? কোনো পেশেন্ট না আসতে। পেশেন্ট কিছু আসবে না, বললাম তো। পেশেন্টকে আর আমি পেশেন্ট চিনিও না, কিছু না, ঠিক আছে? এই টাকা আমি নিচ্ছি। আমি জানাচ্ছি আপনাকে ভাই। সমস্যা আছে আপনার? আমি জানাচ্ছি ভাই, একটু ওয়েট করেন ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা দেখেন, এখানে কয়েকটা পয়েন্ট। উনি বলছেন যে কিছু পেশেন্ট তার কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পেশেন্টদেরকে তিনি তার কাছে নিয়ে, সেই পেশেন্টদের সাথে ডাক্তার নিচে কথা বলতে চায়। ঠিক আছে, আমি তাদের ক্ষতি, যদি আমার দ্বারা ক্ষতি হয়ে থাকে আমি ক্ষতিপূরণ দিব, আমি কথা বলতে চাই। সেই পেশেন্টদেরকে তার সামনে নিয়ে আসবে না। আচ্ছা, তারপরেও ধরলাম সে পেশেন্টদের আনবে না, পেশেন্ট আসতে চায় না, সে 30 লাখ টাকায় মধ্যস্থতা করে দিতে চায়। ঠিক আছে, সাংবাদিক হিসেবে সে বিশাল এক সামাজিক দায়বদ্ধতা থেকে সে এই দায়িত্ব পালন করছে, সরকার তাকে দায়িত্ব দিয়েছেন, এখন তিনি এটা করলেন। যখন বলা হইল যে আমি কালকে না পরশু একটু সময় চাইলো, তখন সে বলল কি যে আমি নিউজ লিখে ফেলেছি, নিউজটা আপনারা পাঠাবো। এই নিউজ যদি যায়, যদি আমি নিউজ করি, তাহলে কিন্তু নিউজ আটকাইতে হলে 1 কোটি টাকা দেয়। একদম সরাসরি স্পষ্ট, পিছনের সব কথা ভুলে যান যে পেশেন্ট ছিল, পেশেন্ট টাকা দিতে যায় 30 লাখ, সব একদম স্পষ্ট বলেছে। আমার নিউজ যদি আটকাইতে চান 1 কোটি টাকা দিবেন, তাহলে নিউজ যাবে না। 1 কোটি টাকা দিবেন, না দিলে যাবে, আর দিলে যাবে না। এটা হলো কথা। যেই ব্যক্তির সাথে কথা হয়েছে, যে ডাক্তার সাহেব, চলেন আমরা সেই ডাক্তার সাহেবের কাছে মূল ঘটনাটা আসলে কি হয়েছিল একটু তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর মুজিবুল হক, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন বাংলাদেশি। আমেরিকাতে মেডিসিনাল কেমিস্ট্রিতে আমি ডক্টরেট করি এবং পোস্ট ডক্টরেট করি উন্নত গবেষণার জন্য মেডিসিনের উপরে টেক্সাস মেডিকেলে। এরপরে দীর্ঘদিন আমেরিকাতে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলাম। অধ্যাপনার পাশাপাশি আমি যেহেতু যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পুষ্টি, হেলথ এবং ওয়েলনেসের উপরে আমি পড়াশোনা করি এবং রিজেনারেটিভ, ইন্ডিকেটিভ এবং ফাংশনাল মেডিসিনের উপরে ডিগ্রি এবং কোর্স সম্পন্ন করার কারণে আমি আমার অধ্যাপনার পাশাপাশি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি চমৎকার সাফল্য পাই, যেখানে অনেক জটিল এবং কঠিন রোগ থেকে আমার পেশেন্টরা মুক্তি পেতে শুরু করে। এরপর যখন আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি,
বাংলাদেশে অনেক পেশেন্ট এটার চিকিৎসার জন্য আগ্রহী হয় এবং বাংলাদেশে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টার প্রতিষ্ঠা করি, যেখানে আমার প্রশিক্ষিত ডাক্তাররাই নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছে এবং আজকে প্রায় 3 মিলিয়ন মানুষ আমার সেবা এবং আমার স্বাস্থ্য গাইডলাইনগুলো ফলো করি। এক পর্যায়ে যখন বাংলাদেশি এবং আমেরিকাতে কিছু পেশেন্ট যখন স্টেম সেল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা আমেরিকাতে রিসার্চ বেসড অ্যাপ্রুভাল আছে, এবং বাংলাদেশের জন্য আমি ডিজিডি এর রেগুলার ছাড়পত্র নিয়েই আমি কিছু পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, যেটা আমি আমেরিকাতেও বিভিন্ন পেশেন্টকে দিয়েছি, যেখানে আমি প্রশিক্ষিত লাইসেন্স ডক্টরদের মাধ্যমে এটা দিয়েছি। কিছুদিন পূর্বে প্রথম আলোর এক সাংবাদিক আমার কাছে একটা বড় অ্যামাউন্টের চাঁদা দাবি করে। উনি প্রথম বলছেন যে আমার কিছু আত্মীয় আপনার স্টেম সেল থেকে উপকার পায় নাই, ওদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তো মানবিক কারণে আমি বললাম ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলেন, ওনাদের ডিটেলস আমাকে দেন, অ্যাটলিস্ট পরিচয়পত্র দেন, আমরা দেখি ওনারা উপকার পান নাই বা কেন উপকার পান নাই, একটু কথা বলি। তো উনি এক পর্যায়ে বলছেন না, উপকার তো না, আসলে আমার কোনো প্রেজেন্টেশন নাই, আমার আত্মীয় কেউ নাই, আমি নিজেই এই টাকাটা নেব, আদারও আপনার নামে আমি অনেকগুলো বিষয়ে আমি প্রতিবেদন প্রকাশ করবো প্রথম আলোতে। আমি ব্যাপারটা মতিউর সাহেবকে, ওনার পুরো ভয়েস রেকর্ডিং এবং ওনার যে আমাকে যে হুমকি দিচ্ছিল টাকার যে অ্যামাউন্টটা, আমি সব কিছু মতিউর রহমানকে তুলে ধরি। উনি বলছে ঠিক আছে, আমাকে একদিন সময় দেন, আমি এটার মধ্যে কিছু একটা ব্যবস্থা নিচ্ছি। অনেকদিন হয়ে যাওয়ার পরেও মতিউর রহমান সাহেব কোনো প্রতিবেদন, কোনো প্রতিকার বা কোনো আপডেট আমাকে জানান নাই। আমি ইদানিং দেখতে পাচ্ছি আমাদের ঢাকা অফিসে এবং আমেরিকাতে আমার সেলফোন নাম্বারে নিয়মিত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা আমাকে রেগুলার কল দিয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে আমার কাছে চাঁদা দাবি করছে, এবং এই যে চাঁদাবাজি, এই যে প্রতারণা, এটা কোনোভাবে কাম্য নয়। আমি বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, এই কুচক্রী মহল যারা সাংবাদিক নামের কলঙ্ক, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা মতি ভাইয়ের সাথে কথা বলেছিলাম। মতি ভাইয়ের আমি নিজেও ফোন দিয়েছিলাম, ওনার ওয়াইফ নাকি খুব অসুস্থ, এই জন্য উনি কথা বলতে পারেন নাই। ওনার সাথে আমি কথা বলবো, 2-1 দিনের ভিতরেই বলবো যে ওনার আসলে ওনার বিরুদ্ধে তো অনেক কিছুই করলাম, তো ওনার সমস্যাটা কোথায়, ইসলামের ব্যাপারে ওনার সমস্যাটা কই, এটা একটু ওনার কাছ থেকে আমার শোনার আছে, এই জন্য আমি কল দিব। আর মতির সাথে কিন্তু আমার সম্পর্ক কিন্তু যে খারাপ ছিল কখন, আমি যখন সাংবাদিকতা করছি, আমি কিন্তু প্রথম আলোর কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া অনুসন্ধানী সাংবাদিকতায় আমি কিন্তু প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়া রিপোর্টার। সো আমার ওনার কাছ থেকে, ওনার সাথে আমার এটা একটু জানার আছে, আমি ওনার কাছ থেকে শিখতে চাই যে আসলে সমস্যাটা কী, ওনার ইসলাম নিয়ে এত চুলকানিটা কেন। এই যে গতকালকে একটা নিউজ হয়েছে, উত্তরবঙ্গে একটা গ্রামে তারা গান বাজনা করতে দিবে না, এটা তারা সেই গ্রামে, সেইটার বিরুদ্ধে প্রথম আলো আর বিবিসি টিভি, তারপর আনন্দবাজার, আরে বাবা পাগল হয়ে গেছে, আর ওর গ্রামেও গান বাজনা বাজাইতে, ওর গ্রামের মানুষ তোমার কাছে এসে কমপ্লেন করছে, মামলা করছে, কোনো সমস্যা আছে? গান বাজনা বন্ধ হইলে ওদের সমস্যা, বিশাল সমস্যা। অনেক জায়গায় যখন ওয়াজ বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্রথম আলোর সমস্যা হয় না, ওর মূল সমস্যাটা হলো ইসলামে। তো এটা জানার জন্য আমি ওনারে ফোন দিব 2-4 দিনের ভিতরে, জিজ্ঞেস করবো যে ভাই সমস্যা কী, একটু বলেন তো, আপনার আসলে কী চান। আপনি একটা পয়সাপাতি তো আল্লাহর রহমতে আল্লাহ কম দেয়নি, এরপরে আপনি ট্রান্সকমে আছেন, পত্রিকার বিশাল ইনকাম, তো ছেলে একটা বানাইছেন শাসা, এই শাসার ধরেন জীবনটার দিকে একটু তাকান, মাদক, নারী, এই ড্রাগ এগুলো নিয়ে সারাদিন থাকে, আপনার কাছেও সে থাকে না, আপনি নিজেই তার ঘর থেকে বের করছেন, আপনার ঘরে আল্লাহ দিয়ে দিছে, এটা আজাব। তো আপনার সাথে একটু কথা বলে আমি একটু জানবো যে সমস্যাটা কোথায়, আসলে কী চান, কেন এরকম করেন, কেন ইসলাম নিয়ে কী হয়। তো ওইটা যখন কথা হয় তখন আপনাদেরকে হয়তো জানাবো যে ওনার সাথে আমার কি কথা হয়েছে। আর এবার আমরা ওই আবিদুলের একটু বক্তব্য শুনে আসি, চলেন। আবিদুল কি বলে, যে সাংবাদিক চাঁদা চেয়েছে, সেও আমাদেরকে বক্তব্য দিতে, তো তার কাছে শুনি, চলেন কি বলে সে, তারও তো একটা উত্তর জানা দরকার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবিদুল ইসলাম ভাই, কেমন আছেন? জি, আমি হিমেল, নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছেন? আমি আসলে, হ্যাঁ হিমেল,
আমি ওই যে একটা বিষয় আপনাকে ফোন দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে মুজিবুল হকের একটা বিষয় আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে আপনি নাকি ওনার কাছ থেকে নাকি 1 কোটি টাকা চাঁদা চেয়েছেন। আসলে বিষয়টা কি ভাই? না, আমি এক কথা জানতে চাইনি, ঠিক আছে? এটা উনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, আর আপনি ইমেল, আপনার পরিচয়টা কি দিবেন? আমি একটা সময় চ্যানেল 24 এর এক সময় ফরমাল সাংবাদিক ছিলাম। দক্ষিণ আফ্রিকায় আমি প্রতিনিধি ছিলাম। তো এখন আমি আমেরিকাতে আছি। জি। আচ্ছা, আমেরিকাতে আপনি মানে কি কোনো পত্রিকার সঙ্গে আছেন? না, পত্রিকার সঙ্গে নাই, বাট আমি বিভিন্ন জায়গায় এমনি নিউজ টিউজ করি আর কি। আচ্ছা, উনি একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি ওনার কাছে কোনো চাঁদা দাবি করিনি বা না। কেন আমি ওনার কাছে চাঁদা দাবি করবো? হ্যাঁ, জি উনি হচ্ছে যেটা হচ্ছে যে উনি ওই একটা বাংলাদেশের একটা ওনার প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? জি আমেরিকান ওয়েলনেস সেন্টার। হ্যাঁ, জি জি তো এইটা হচ্ছে ওই ওখান থেকে উনি হচ্ছে এই স্টেম সেল থেরাপি বলতে একটা জিনিস আর কি, ওইটা উনি যে কোনো রোগের জন্য ব্যবহার করছে। তো ওখানে আমার কিছু আত্মীয়, হ্যাঁ, জি কয়েকজন ওখানে চিকিৎসা নিয়ে ওইটা ওনারা হচ্ছে কোনো উপকার পায়নি, ওনারা নিজেদেরকে প্রতারিত মনে করছে। তো জি ওইটা নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ, জি জি তো ওইটা একটা পর্যায়ে ওনার সঙ্গে কথা বললে উনি ওনার ভুলটা স্বীকার করেছেন এবং উনি এটার জন্য ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিন্তু ওই ওই ক্ষতিপূরণ নিয়ে উনি হচ্ছে তাল বাহানা শুরু করেন, আজ দেবেন কাল দেবেন, এখন দিবেন না কিছু, মানে ওনারা চিকিৎসা করছে ওখানে হচ্ছে আপনার 85 লাখ প্লাস টাকা আর কি। হ্যাঁ, জি জি তো উনি তো বারবার এটা ওইটা করতেছেন, ঠিক আছে? জি আপনার তো উনি করে না। তখন আমি ওনাকে বললাম যে দেখেন, আমি তখন আমার পেশাগত পরিচয় আমি দিয়ে ওনাকে আমি একটা ভয় দেখানোর চেষ্টা করছি যে হয়তো উনি মানে এটা করবে, মানে উনি তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দিয়ে দেবে আর কি, ঠিক আছে? জি উনি করলেন কি, ওইটা খণ্ডিত অংশ করে ওই আপনার যেমনটা বললাম, এটা উনি আমার অফিসে পাঠাইছে আর কি, ঠিক আছে? জি জি অফিসে পাঠাইছে, অফিস আমাকে শোকজ করছে, আমি শোকজের জবাব দিছি। এটা নিয়ে আমি এখন পর্যন্ত মানে অফিসে আমার লড়াই করতে হচ্ছে আর কি, ঠিক আছে? জি জি এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, জি এই কি। না, আচ্ছা, এইখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা আহ, যারা কমপ্লেইন করছে তারা সরাসরি ফেস করলেন না কেন তাদেরকে আপনি? আহ, দেখুন, ওই যে তারা সরাসরি ফেস করে না কেন সেটা ওনাকে আমি বলেছি। উনি উনি আমাকে বলেছেন, উনি বুঝতে পেরেছেন, এটাও বলেছেন, ঠিক আছে? জি ওনাকে আপনি ওই কি যেন মুজিবুল হক সাহেবকে, হ্যাঁ, ওনার সঙ্গে আমার কমপক্ষে 8 থেকে 10 বার কনভারসেশন হয়েছে। আপনি জি ওনাকে বলেন যে আপনি যে আপনাকে নিশ্চয়ই উনি কিছু কনভারসেশন শুনেছে, যেটা হচ্ছে ওই উনি যেটা অভিযোগ করেছেন। হ্যাঁ, জি আপনি ওনাকে বলেন যে আপনি পুরো কনভারসেশনটা শুনতে চান। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি নিব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি ওনার ওখানে বিভিন্ন সাংবাদিক কেন পাঠাচ্ছেন? আমি তো বিভিন্ন সাংবাদিক পাঠাচ্ছি না, কেন? হ্যাঁ, আমি কেন পাঠাবো? আপনি নাকি 71, তারপর বিভিন্ন জার্নালিস্টদেরকে ওখানে পাঠাচ্ছেন। না না না, এটা ভুল ধারণা। মানে আমি কেন পাঠাবো? ও, আমি অফিসে খুব ঝামেলার মধ্যে আছি, আমি সেটা নিয়ে করতেছি। আমি কাউকে পাঠাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ কি এটা দাবি করছে যে আমি কাউকে পাঠাইছি বা কেউ গেছে? আমি ঠিক জানি না। অনেকেই নাকি যাচ্ছে, এবং অনেকেই, আচ্ছা, ওনার এই বিষয়টা, আপনারা যদি কোনো কিছু থাকে, এটা তো প্রথম আলো বা আপনি এটা তো ডাইরেক্টলি সরাসরি ওনাকে হ্যান্ডেল করতে পারেন না। ওনার এটা যেহেতু হয়েছে, ওনার যারা এটার দ্বারা মানে ওনার এই প্রতারিত মনে হচ্ছে, ঠিক আছে, ও আপনি ওদেরকে করেন, কনফারেন্স করান বা সাংবাদিক সম্মেলন করা। আমি যেটা বলেছি, হ্যাঁ, আমি ওই যে আমার আত্মীয় স্বজন যারা, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনটা কেন ফেস হলো না? ওনার সাথে সরাসরি কেন কথা বলেন? আমি যেহেতু বিপদে পড়ছি আমি ইনফ্যাক্ট কিন্তু আমি বিপদে পড়েছি। হ্যাঁ, হুম হুম ইমেল ভাই, জি জি মানে আমি ওনাদেরকে, আমার ওই আত্মীয়দেরকে, আমি প্রথমে যখন আমার কাছে আসছে, হ্যাঁ, হুম হুম তখন আমি প্রথমে ওনাদের যে পরামর্শটা আমি দিয়েছিলাম যে আপনারা মামলা করেন, জি ঠিক আছে? জি কারণ হচ্ছে আপনারা আইনি ভাবে যান, আপনার তো মানে আইনি পথ আছে, তাই না?
জি। আমি কিন্তু এই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু ওনারা হচ্ছে মামলা মোকদ্দমায় দিতে চাননি, ঠিক আছে। তো আমি একটু চেষ্টা করেছি যে মানে করেন যে মানে মানবিক দিক বিবেচনা করে, তারপরে যেহেতু হয়নি এবং এখন উল্টো আমি বিপদে পড়েছি, ঠিক আছে। সুতরাং আমি আমার আত্মীয়দেরকে আমি বলে দিয়েছি যে আমি ভাই অপারক, হ্যাঁ, আমি পারবো না, আপনাদের মতো আপনারা যদি যা খুশি তা করেন, আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে নাই। আর আপনারা আপনাদের পথ খোলা আছে অনেক, আপনাদের ওই যে আপনি যেটা বললেন, আপনারা প্রেস কনফারেন্স করেন, আপনারা মামলা করেন, আপনারা নিজেরা ওখানে যান, ঠিক আছে, সেটাই প্রতিষ্ঠানে এগুলো করেন। এছাড়া আমাকে আপনারা পাচ্ছেন না, কারণ আমি নিজেই বিপদে পড়ে গেছি। না এখন এই জিনিসটা আমাকে বলেন যে 1 কোটি টাকা কি কি হিসাবে? আমি তো কল রেকর্ডটা দেখছি ওনার। 1 কোটি টাকা মানে আপনার মাধ্যমে কেন যাইতে হবে টাকাটা? আরে এটা বললাম তো, আমি ভাই এটা নিজে এখন বিপদে পড়ছি, আমি এটার জন্য সরি, ঠিক আছে, আপনি ঘুরেন না এটা। হ্যাঁ, যাই হোক, এই হইল গিয়ে আপনার প্রথম আলোর সাংবাদিক, তার ব্যাপারে নাকি অফিসে কি হচ্ছে তা আমরা জানতে চাই। প্রথম আলোতে আমরা নিউজ দেখতে চাই, তার ঘরের মধ্যে চাঁদাবাজ, এই চাঁদাবাজের ব্যাপারে তারা কি পদক্ষেপ নেয় আমরা জানতে চাই। আর হইল গিয়া মতি ভাইয়ের সাথেও কথা হয়েছে, মতি ভাইয়েরও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা কি করবেন। মতি ভাই উল্টা বলে দিয়েছে যে ওই ব্যক্তিও খারাপ, ওই ডাক্তারও নাকি খারাপ, এই জন্য এর কাছ থেকে চাঁদা নেওয়া জায়েজ আছে। মতি ভাইয়ের একটু বক্তব্যটা শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম, মতিউর রহমান স্যার, কেমন আছেন? আছি, কে বলবেন? স্যার আমি মোহাম্মদ হিমেল, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। জি স্যার, প্রথম আলোর আপনার অফিসের আব্দুল ইসলাম রুবেল, আরিফ ওনার নাম, উনি একটা জায়গা থেকে ফোনে প্রায় 1 কোটি টাকার মতো চাঁদা চেয়েছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা জানি। হ্যাঁ স্যার দেখছি। না, ওইটা তো অবশ্যই স্যার। স্যার এই যে উনি এটা করলো, আপনারা তো কোনো এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নিছেন কিনা? অনেক কিছু নিচ্ছি, আপনাকে জামা করুন যে অফিস থেকে দেবে, এটা অফিস জানবে ব্যবস্থা কি হচ্ছে, এটা দেখা যাবে। জি আর যার জন্য বলছেন তিনি বোধহয় অনেক কিছু ভালো করেন। জি, ঠিক আছে স্যার, ওইটা ঠিক আছে। উনি যদি ভালো যদি না করে স্যার, না হ্যাঁ, স্যার তিনি উনি, সেটা অনেক কিছু ভালো করেনি, এটা আমাদের ধারণা। তো আমাদের ব্যবস্থা কি করেন সেটা আমি করছি। জি স্যার, কারণ আমি একটা জিনিস স্যার বলি আপনাকে। স্যার আপনি আমার কথাটা একটু শুনেন স্যার, আপনি যদি কথা না বলেন তাহলে হবে স্যার। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। না আমি আপনি অন্যভাবে নিয়েন না স্যার, আমি অন্যভাবে নিয়েন না স্যার, আপনি যদি কথা না যাই হোক, বাংলাদেশের প্রশাসন, সাধারণ মানুষকে তো বললাম, সাধারণ মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, আমি যখন প্রথম আলোর বিরুদ্ধে শুরু করেছি সেই থেকে তারা 22 মিলিয়নে আটকে আছে, এখান থেকে উঠতে পারছে না, কিন্তু এখান থেকে বের হইতে হবে। আপনার পাশে যদি কেউ থাকে, ওর ফোনটা নিয়ে, তারপর আপনার এই তোর ফোনের মধ্যে তোর ফেসবুক থেকে প্রথম আলোর ফলো করা আছে কিনা, ওর ফোনটা নিয়ে ওটা আনফলো করবেন। নিজে ফলো করা থাকলে আনফলো করবেন, ওদের ইউটিউব চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে তারপরে বের হয়ে যাবেন। ওদেরকে চারিদিকে, ওদের পত্রিকা এলাকায় পড়বেন না, কারোর ঘরে ওর পত্রিকা মানে এটা মাথায় রেখেন, ওরে যদি 1 টাকা ওর অফিসে দেন, এই পত্রিকা কিনে, ওই টাকাটা ইন্ডিয়া আমাদের বাংলাদেশের পেছনে, আমার ইসলাম ধর্মের বিরুদ্ধে এই টাকাটা ব্যবহার হবে। সো এখন সিদ্ধান্ত আপনাদের, প্রশাসনের কাছে। আজকের এই তথ্য প্রমাণ এগুলো দেখার পরে আপনারা তো চান না যে প্রথম আলোতে আক্রমণ হোক, প্রথম আলোর বিরুদ্ধে মানুষ আইন হাতে তুলে না, এটা তো চান না। তাহলে আইন আপনারা আগে করেন, এটারে ইমপ্লিমেন্ট করেন। যদি আপনারা এক্সিকিউট করতে পারেন তাহলে মানুষ আইন হাতে তুলে নেবে না। এই চাঁদাবাজের ব্যাপারে প্রশাসনের কি অ্যাকশন সেটা আমরা দেখতে চাই। এবং যারা যেসব দৌলতদিয়ার পোলাপান জন্ম নেওয়া মালগুলো যারা প্রথম আলোতে